দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সরকার বদলায়, রাষ্ট্র বদলায়, রাষ্ট্রীয় নীতির অনেক কিছুই বদলায়, কিন্তু জনগণের ভাগ্য কতটুকুন বদলায় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সেসব জানবার এবং বুঝবার চেষ্টা করব। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মাসুদ কামাল ভাইয়ের অনুমতি নিয়ে সাইফ মুস্তাফিজকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জুলাইয়ে একটি অনেক বড় পরিবর্তনের প্রত্যাশা ছিল মানুষের, আপনারাও নেতৃত্ব দিয়েছেন, জনগণ মাঠে ছিল, একটি পরিবর্তন ঘটলো। আসলে এতে যেটি বলছিলাম যে জনগণ আসলে স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল, দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণহীন অবস্থা ছিল তার প্রতিবাদে, ভোটাধিকার পেতে, বা আরও অনেক অভিযোগ ক্ষোভ মানুষের মধ্যে ছিল। আসলে সেই পরিস্থিতির পরিবর্তন কতটুকুন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে বা ক্ষমতার যে পরিবর্তন হয়েছে, এইটুকুন বাদে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হয়েছে কিনা বা অন্য অন্য বিষয় নিয়ে যদি একটু বলতেন। কিছু বেসিক হয়তো পরিবর্তন এসছে, কিন্তু সামগ্রিকভাবে যে আকাঙ্ক্ষা বা যেই চিন্তা থেকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বা বাংলাদেশের মানুষ যেই একটা পরিবর্তনের কথা চিন্তা করেছিল, মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ট্রিম আমলেও যেই সিস্টেমেটিক ফরমেশনের দিকে যাচ্ছিল, যেটা ফ্যাসিবাদ আমলে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার একটা স্ট্রাকচার গড়ে তুলেছে, যেটা আসলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকেই আস্তে আস্তে সেভাবে গড়ে উঠেছে। এবং হাসিনা সরকার দেখা গেছে যে সেটাকে একদম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা নিজের নিয়ন্ত্রণে নিয়ে হাসিনা তার শাসন কাঠামোটা চালিয়েছে। তো পরবর্তীতে যখন জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল এই জায়গাগুলোরই পরিবর্তন হবে, কিন্তু একটা নির্বাচিত সরকার আসার পর আমরা দেখতে পেলাম যে আসলে সেই পরিবর্তনগুলো তো হলোই না, বরঞ্চ ইন্ট্রিম আমলে কিছু পজিটিভ সিদ্ধান্ত নেওয়া বা কিছু পরিবর্তনের জায়গা থেকে যেগুলো কাজ করেছিল, যে অধ্যাদেশগুলো নিয়ে তারা কাজ করেছিল, সেগুলোকেও বাতিল করে ফেললো। তো মোটা দাগে মানে আমাদের সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়নি, চেয়ারটা সে আগের চেয়ারই রয়ে গেছে, সেখানে নতুন মানে লিঙ্গ পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। জি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টাগুলো নিয়ে বলছিলেন, এই চেষ্টাগুলো তো ছিল, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কোনো ব্যর্থতা দেখেন কিনা, যে পরবর্তীতে যে অস্থিরতা রাষ্ট্রের মধ্যে বা অনেকগুলো জায়গায় আমরা যে অনিয়ম, মব ভায়োলেন্স নিয়ে যে নানা আলোচনা এসেছে, এই জায়গাগুলোর কারণে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারকে মানে এই মন্দের ধারাবাহিকতা রক্ষায় আপনি কতটুকু দায়ী করবেন? আমি খুব বেশি দায়ী করতে চাই না, কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্রাকচার্ড কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না বা কোনো নির্বাচিত সরকার ছিল না। দায়িত্বটা তো অনেক বড় ছিল, যে এরকম দায়িত্ব বড় ছিল, কিন্তু তাদের তো এরকম রাষ্ট্র পরিচালনা করার এক্সপিরিয়েন্স কখনো ছিল না, বা একটা বিশেষ পরিস্থিতিতে তারা সরকার গঠন করেছে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সুযোগ ছিল যে একটা জাতীয় সরকার গঠন করার, কিন্তু এখন বর্তমানে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল আছে তাদেরকে সেই জায়গাগুলোকে অফার করার পরও বা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার পরও তারা সেগুলোকে আসলে খুব একটা আমলে নেয়নি, বরঞ্চ এই ইন্টারিম গভর্নমেন্টের একটা ফরম্যাটে তারা যেতে চেয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানে ফর্ম হয়েছে এবং সেখানে বিভিন্ন মতের বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে রিক্রুট করা হয়েছে। কারো হয়তো বা মানে কি বলে ওইভাবে আসলে সরকার চালানোর কখনোই কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এই কথাটা কেন বলেন? অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিলেন, এর আগে তারা তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছে, এরকম অনেকে ছিলেন। এরপরে বিএনপির রাজনৈতিক অনেকেই ছিলেন জামাতপন্থী বা অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা রাষ্ট্র নিয়ে নানা সময় সরব ছিলেন, রাষ্ট্র কাঠামোর ভেতরেই ধরেন, মানে এদের কি আপনি অনভিজ্ঞ বলবেন? আমি অনভিজ্ঞ বলছি না, আমি বলছি যে তারা হচ্ছে যে কালেকটিভ ফোর্স ছিল না। আচ্ছা, মানে আপনি হয়তো বিএনপি মতাদর্শের জায়গা থেকে আসছেন, আমি হয়তো বা জামাত মতাদর্শ থেকে আসছি, ভাই হয়তো এনসিপি মতাদর্শ থেকে আসছে। তো এরকম ব্লেন্ড যখন হয় তখন যে যার স্বার্থের কথাই বেশি চিন্তা করেছে এবং এখানে দেখা গেছে মোটা থেকে রাজনৈতিক দলগুলো অনেক ডিস্টার্ব করেছে। তারা খুব একটা মানে ফাংশন করতে দেয়নি ইন্টারিম গভর্নমেন্টকে, বিশেষ করে
বিএনপি বারবার চেষ্টা করেছে মানে শুধুমাত্র ইলেকশনকে ফোকাস করার জন্য, না, সেটা যেই কবে থেকে আমার ডে ওয়ান থেকে। না, ডে ওয়ান থেকে বিএনপি আপনি 7-8 তারিখে দেখেন যে বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচনের জন্য সেখানে মহাসমাবেশ ডেকেছে, তাহলে ডে ওয়ান না থেকে কবে থেকে করলো? আচ্ছা, কিন্তু তারপরও বিএনপি যে একদম খুব দ্রুত নির্বাচন দেওয়ার বিএনপি জন্য দ্রুতই যে চাইছে, চাপাচাপি- বিএনপি চাইছে যে পরদিন যদি ইলেকশন করে তাদের ক্ষমতা বুঝে দেওয়া যায়, সেটাই চাইছে তারা। মানে আচ্ছা, আমি একটু অন রেকর্ড ধৈর্য বলছি, ধরেনি? না কোনো ধৈর্য ধরেনি, আচ্ছা। বাধ্য হয়ে তাদের এই সময়সীমাটা ক্ষেপণ করতেছে। এবং তারা যে মোটামুটি নাটক টাটক যা করছে ওটা তো সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলতেছে, তারপরে তাদের বিভিন্ন এখন সিনিয়র লিডাররা স্বীকার করছে যে আমরা ওই সময়টা এরকম করছি, আমরা দ্রুত নির্বাচন দিয়ে মানে নাটক বলতে ক্ষমতায় আপনি যাওয়ার যে জন্য। গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চাওয়া এই অংশটাকেই বলছে, না এর বাইরে আপনার দৃষ্টিতে আর কিছু বিএনপি এবারে বিএনপি সবই নাটকই করছে। আপনি কি পরিবর্তন আনছেন বলেন? বিএনপি তো কোনো পরিবর্তন আনেনি, লিঙ্গ পরিবর্তন ছাড়া আর কিছু পরিবর্তন আনছে বলেন? আচ্ছা, আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে নাই কোনো পরিবর্তন। পরিবর্তন নেই। জি, ধন্যবাদ। আমরা একটু মাসুদ কামাল ভাই আপনাকে শুনবো, আপনার দৃষ্টিতে কোনো পরিবর্তন আছে এটা শুনে তারপরে আমরা কি পরিবর্তন আছে? মানে এই যে সাইফ মুস্তাফিজ বলছিলেন যে বিএনপি আসলে আগের থেকে আগের প্রধানমন্ত্রী নারী ছিলেন, এখনকার প্রধানমন্ত্রী পুরুষ, এর বাইরে আর কোনো পরিবর্তন দেখছেন না, সিস্টেম তারপরে ডেভেলপ বা আদার্স রাষ্ট্র পরিচালনা কাঠামো? শুনেন, এটা জিনিস হলো কি, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে 24-এ যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা আসলে ছিল কেন? যে কয়েকটা বেসিক পয়েন্ট। একটা হলো যে আমরা দলীয়করণ চাই না, আমরা একনায়কতন্ত্র চাই না, একজনের উপরে সব দায়িত্ব একাই সব করলো। যে কোনো মন্ত্রণালয় কোনো একটা ভালো কাজ হলে সে বলতো কি যে এটা সে কয় না, এটা মাননীয় প্রধানমন্ত্রী করছে। সমস্ত প্রশংসা, আমরা যেমন বলি না সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ওরকম ছিল সমস্ত প্রশংসা হলো প্রধানমন্ত্রীর, এটা ছিল। তো ওটা কি এখন দেখছেন না? কিছুদিন আগে দেখেন প্রেসিডেন্ট কে হবে, নতুন প্রেসিডেন্ট কে হবে, তারা স্থায়ী কমিটি একটা মিটিং করছে, অনেক লম্বা বিরাট মিটিং হয়েছে একটা। বিরাট মিটিংয়ের নেট রেজাল্ট কি, তারা সবাই মিলে দায়িত্ব দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে যে উনি ঠিক করবেন কী হবে। তাহলে এই বিরাট মিটিং করার দরকারটা কি ছিল? এবং এটা ঠিক আগের পদ্ধতি। আচ্ছা, পদ্ধতিটা আগের কিনা বলেন, এটাই তো আগে চলতো। আগে শেখ হাসিনাকে সবাই দায়িত্ব দিত, এখন তারেক রহমানকে দায়িত্ব দিছে কি না? দিচ্ছে। আমি কিন্তু বলছি না যে কোনো পরিবর্তন হয় না, কিছু পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে, হবে না কেন? যে কোনো মানে গতকালকের সঙ্গে আজকের দিনটা একটা পরিবর্তন আছে ভাই। আচ্ছা, কোনো দুইটা মানুষ একরকম না, কোনো দুইটা সময় একরকম না, পরিবর্তন আছে। কিন্তু আমি বলেছি বেসিকটা দেখেন, দলীয়করণ হয় না এবার এই গভর্নমেন্ট আসার পরে, যেটা আমি একদমই প্রত্যাশা করি নাই। আমি তো চাই না এই দলীয়করণটা। আসার পরে তারা সবগুলি জেলার যে জেলা আছে যে পরিষদ, সেখানে প্রশাসক নিজেদের দলের লোককে নিয়োগ করলো, স্থানীয় সরকারে নিজেদের মানে আপনার লোকজনকে বসাইলো নিয়ে, সিটি কর্পোরেশনগুলিতে নিজেদের লোককে বসাইলো। একটা লোক এখানে ফেল করছে ধরেন, মিরপুরে ধরেন যে লোকটা ফেল করছে, সেই লোকটা তো এই ফেল করার অর্থটা কি? তাকে এই এলাকার লোক প্রত্যাখ্যান করছে, ঠিক আছে? তো তাকে নিয়ে প্রত্যাখ্যান কে করছে? জনগণ করছে। জনগণ যে লোকটাকে প্রত্যাখ্যান করলো, তাকে নিয়ে আপনি এই এলাকা এবং এর সঙ্গে আরও 5টা এলাকা, এই সবগুলির মধ্যে নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলেন। তো আপনি এই এলাকার লোকজনকে অপমান করলেন না? যে আমরা যাকে প্রত্যাখ্যান করছি, তুমি তো তারে নিয়ে আমার মাথার উপরে বসাইছই, আরও আশেপাশের লোক এলাকার লোকের মাথার উপরে বসাইছো, যাকে আমি এই এলাকার জন্যই যোগ্য মনে করি নাই, তাকে তুমি পুরো এই সিটি কর্পোরেশনের জন্য যোগ্য মনে করলা। কাজটা তো ঠিক করে না। এটা খুলনায় এক ঘরে একই কাজ করছে, ঢাকা উত্তরে একই কাজ করছে। কীভাবে করছে? তারা দলীয় লোক, মানে উনি যে হেরে গেছেন, উনাকে যে জনগণ প্রত্যাখ্যান করছে, এটা বিএনপি মানতে পারছে না। জনগণ কেন প্রত্যাখ্যান করবে? আমি দিয়েছি, আচ্ছা ঠিক আছে, তোরা বেশি বুঝস, তোর মাথার উপরে বানাই দিলাম আমি তোর মেয়র, তখন কেমন লাগে? জনগণকে একটা শিক্ষা দিয়ে দিল। ঠিক করছে কাজটা। বলেন 12টা কর্পোরেশনে একদিনে 12টা কর্পোরেশন সংস্থায় যোগ্যতা কি? হয় যুবদল করতো, নাহলে ছাত্রদল করতো। এটা কি দলীয়করণ না? বিএনপির যে 31 দফা, ওখানেও দলীয়করণের কথা বলা আছে, মানে দলীয়করণের বিরোধিতা তাদের করতেছে। তাহলে মূল কথাটা কি? আওয়ামী লীগ আমলে কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্র নিয়ে আসেন, এসে পড়েন, ভালো গঠনতন্ত্র কিন্তু, খারাপ না। ওটা কি ওরাও মানতো? মানতো না, এরাও মানে না। ঘুরে ফিরে কিন্তু একই দিকে যাচ্ছে, এখনো চূড়ান্ত হয় নাই। দেখেন, আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট সমালোচক ছিলাম,
অনেক বড়। আমি তাদের অনেক কিছু অপছন্দ করতাম। প্রথমত যাদেরকে নিয়ে করছে আপনার এই যে কি বলে সরকার করছে, এদেরকে আমার পছন্দ হয় না। আমি বলছি এরা কিছু করতে পারবে না। আলটিমেটলি বড় ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে। দেখেন, এরা কি করবে না করবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে একটা সরকার গেছে আর একটা সরকার আসবে, নতুন একটা সরকার বসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এই সরকারটা ভালো হবে কি হবে না, জনগণ এটাকে ভালো বাসবে কি বাসবে না, এটা আপনি কতটা সংস্কার কার্যক্রম চালু করলেন এটার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি দেশ জুড়ে কতটা সুশাসন কায়েম করতে পারলেন তার উপর। ওই সময় যদি জনগণ যদি দেখতো বাজারে জিনিসপত্রের দাম কম, কারণ আগে আমরা জিনিসপত্রের দাম যে বাড়ে কেন বাড়ে আমরা তো জানি, বাড়ে চাঁদাবাজির জন্য নানা। তো আপনি জিনিসপত্রের দাম কমাতে পারলেন না কেন? তার মানে চাঁদাবাজি আপনি কমাতে পারেন নাই, সিন্ডিকেট আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তার মানে জনগণ যেগুলোর সঙ্গে ডাইরেক্ট ইনভলভ, যদি সেটা আপনি ঠিক রাখতে পারতেন তাহলে কিন্তু আপনার সরকারকে সবাই জিন্দাবাদ বলতো। তারপরে যেটা পারেন নাই, আপনি বলতেছেন আমি সংস্কার করছি, অমুক করছি, কমিটি করছি, হ্যান করছি, ত্যান করছি, অনেক কিছু আপনি করছেন, এগুলো নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। আপনি আগে জনগণের চাহিদাটা মেটান, প্রতিদিনের চাহিদাটা মেটান। সেটা যদি মেটাতে অর্ধেকও পারতেন তাহলে মানুষ কিন্তু আগে সরকারকে ভুলে যেত। আচ্ছা, কিন্তু সেটা পারেন নাই। এরপরে আসলে এই সরকারের জন্য একই থিওরি কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, একই থিওরি। তা আপনি কি পারছেন? দেন বিদ্যুতের বিল, গত মাসে বিদ্যুতের বিল বেশি হয়েছে, এটা সবাই বলতেছে, আপনি বলেন না যাই না, আমি বলি বিল বেশি হয়েছে না। আমি তো বলবো না, বললে বিদ্যুৎ মন্ত্রী কিন্তু বলেছেন যে এই বিদ্যুতের বিল নিয়ে যদি তার ভাষায় অপপ্রচার, এই বাড়তি বিলটা, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। অবশ্যই। তাহলে তো আমার ভয় আছে। আমি ভয় বলবেন না, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু মানুষ কি বলতেছে? মানুষ বলতেছে, শুনেন, আমার একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, বুঝছেন? এই চ্যানেলে আজকে সকাল 8টার সময় আমি একটা জরিপের মতো দিছি। আচ্ছা, যে বলতেছে যে বিদ্যুতের বিল বেড়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয়? আমি 4টা অপশন রাখছি। আচ্ছা, একটা অপশন হলো যে গতবারের চেয়ে আগের চেয়ে অস্বাভাবিক বেশি বিল আসছে এই গত মাসে। আরেকটা হলো অল্প কিছু বিল বেশি আসছে, তবে মানে আমার অত কষ্ট হয় নাই। 3 নম্বর হলো না, আগের মাসের মতো স্বাভাবিক আসছে। আর 4 নম্বর অপশন রাখছি যে এটা এই বিদ্যুতের বিল, এটা এত ছোট একটা বিষয়, এটা নিয়ে আমি বদার করি না। আচ্ছা, 88% লোক বলছে যে গত মাসের চেয়ে আগের মাসের চেয়ে বেশি বিল আসছে, অস্বাভাবিক বেশি আসছে। 88% বলছে। এখন আপনি বলবেন তোমার এখানে সব তো বিরোধী লোকজন আসে, হইতে পারে, যারা নাকি সরকারের পছন্দ করে তারা এসে ভোট দেখ, দিতে তো আমি না করি নাই, আমি তো আটকাই নাই, আমি তো কারো জিয়াফত করে নিয়ে আসি নাই। আচ্ছা, আসছে দিছে। তো এখন কথা হলো যে এই যে 88% লোক, এই 88% লোক বলছে যে বেশি আসছে, তার মধ্যে আমিও আছি। আমার এসে পারলে জেলে দেখ, সমস্যাটা কি? তাহলে জেলে দেওয়ার হুমকি আমি ডরাই না ভাই। আচ্ছা, সে কি আপনার ডরাইতে পারেন? আমি ডরাই না। সে আমার পারলে দেখ জেলে, যদি বিদ্যুতের বিল বেশি আসছে এই কথা বললাম, মাসুদ কামাল জেলে গেছে, গেলাম, আমার সঙ্গে ডেকে আছে। সে দেখলাম আজকে এক জায়গায় বলতেছে, একটা অনিয়ারে বলতেছে যে আমরা একবার এক জায়গায় পাঠিয়েছিলাম, সেখানে পাঠিয়ে দেখলাম তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় একটা ফ্রিজ চলে, তার বাসায় একটা চলে, কি বলে ওটাকে, মোটর চলে, আরে না ওই যে ওয়াশিং মেশিন, আরে গুঁড়া করে যে ব্লেন্ডার, একটা ব্লেন্ডার চলে। আচ্ছা, একটা হলো যে বাসায় ব্লেন্ডার আছে সে 24 ঘন্টা ব্লেন্ডার চালায় রাখে, এই পাগলটা কি বুঝাবো ভাই? এগুলো তো আগের মাসেও ছিল। এই জন্য তার বিল আসছে 7,000 টাকা। তো 7,000 টাকা এটা কি বেশি বেড়ে এলো? বিশ্বের কোনো জায়গায় যাইয়া আপনি 7,000 টাকা এগুলো করতে পারবেন? আমি তাকে বলি, বিশ্বের কোনো জায়গায় যাইয়া আপনি মানুষকে এত কম বেতন দিতে পারবেন? বিশ্বের কোনো জায়গায় যাইয়া আপনি মানুষকে 2 ঘন্টা বিদ্যুৎ দিবেন না, 6 ঘন্টা দিবেন না, পারবেন? আপনি মন্দির থাকতে পারবেন এগুলো বইলা? আপনি যে কথাটা বলছেন এই কথাটা বইলা বিশ্বের কোনো দেশে আপনি মন্দির থাকতে পারবেন? আপনাকে ঘাড়ে ধরে নামাই দেওয়া হবে। সে জনগণকে জ্ঞান দিতে আসে। তো এই জ্ঞানী এতদিন ছিল কোথায়? আজকে আবার দেখলাম, একটু আগে দেখলাম একটা, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে ঠিক মতো বিদ্যুৎ দিয়ে স্লোগান দিচ্ছে, বিদ্যুৎ দিতে না পারলে সরকার থাকবে না, গ্যাস দিতে না পারলে সরকার থাকবে না। গ্যাস আছে আগের গভর্নমেন্ট বলছে, এখন এইটা তো তার জন্য প্রযোজ্য। এগুলো বুঝে কি বলে এগুলো তারা? সরকার চেঞ্জ হয়েছে, বেহেশত পাই গেছি, বেহেশতের মধ্যে গরম লাগে কেন? ধন্যবাদ আপনাকে সাইফ মুস্তাফিজ। এই বিদ্যুৎ গ্যাসের যে বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে, গ্যাস সংকটের প্রভাব পড়েছে আমাদের শিল্প খাতেও, এবং বিদ্যুতের বিল যে অস্বাভাবিক হারে বেড়েছে
এটি নিয়ে যেহেতু মন্ত্রীও কথা বলেছেন বা অধিকাংশ মানুষই আশপাশে পরিচিত জন সবারই 2 গুণ 3 গুণও বিদ্যুৎ বিল বেড়েছে, এই জায়গাটা কেন্দ্র করে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে দ্রব্যমূল্য সহ, তাহলে সরকার যেন আর বিএনপি যেন সরকার থাকার স্বপ্ন না দেখে। এর প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই মাত্র 5 মাসের সরকারকে পতনের স্বপ্ন দেখা এটি অযৌক্তিক। আপনি কোথায় যৌক্তিকতায় অযৌক্তিকতা খুঁজে পাচ্ছেন? না, এখন তো উনি মনে করতেই পারেন। ওই যে ভাই বললেন যে কিছুদিন আগেই উনি বলছে যে বিদ্যুৎ দেয় নাহলে গদি ছাইড়া দেয়, হাসিনা সরকারকে বলছে। এটা 23 সালের 22-23 সালের ভিডিও ছিল। হ্যাঁ, তো তারা যখন ক্ষমতায় আসলো তাদের তো এটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটা অবশ্যই ছিল। না, এখন তো একটা বৈশ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটি যুদ্ধ চলছে বা গ্যাস নিয়ে যুদ্ধ চলছে, সেটা থামলো আবার একটু হইলো, কিন্তু তারপরে তো মানে দেশের পরিস্থিতি এরকম হওয়ার মানে কথা না। আপনার এখানে একটা সিন্ডিকেট ঢুকছে। আজকেই এই যে আমি একটা নিউজ দেখলাম যে বসুন্ধরা ডিজেল অকটেন পেট্রোল নিজে আমদানি করে বিক্রি করতেছে। এটা শুনে তো আমাদের বিদ্যুৎ মন্ত্রী তো অনেক খুশি। তাকে এখন কিভাবে এটা আদর আপ্যায়ন করে পুরোটা তুলে দেওয়া যায় সেটার জন্য উনি এখন চেষ্টা করতেছে। 4 দিনের একটি বোধহয় সুযোগ দিতে চেয়েছে। তো দেখেন বসুন্ধরা গ্রুপের জন্য তিনি 4 দিন একটা সুযোগ দিয়ে দিচ্ছেন। মানে এরকম নিয়মের বহির্ভূতভাবে এরকম এর আগে হয়েছে কিনা আমি জানি না। তো এই যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন তিনি তো পরীক্ষিত, যে ওয়ার্ডটা বলার উচিত আমি এটা বলছি না, সেটা বললে আবার আপনারা বলবেন বেয়াদব বা এরকম অনেক কথা আসে। তো উনি তো পরীক্ষিত 2000 মানে এর আগের টাইমেও তো উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ছিলেন বিএনপির সময় 2001 থেকে 6 সম্ভবত। তো সেই সময় কি পরিমাণ লুটপাট, কি পরিমাণ দুর্নীতি, মানে কি হয়েছে এটা তো আমার মনে হয় যে আপনার মানে সিনিয়র যারা আছে তারা তো জানেনি, আমাদের জেনারেশন মানুষও জানে বিদ্যুৎ কোনো সময় থাকতো না। এবং তার এই অ্যাটিটিউড অনেক বেশি প্রবলেম। মানে সে দেশের জনগণকে আসলে মনে করছে এটা আমাদেরকে সে দান করছে। আমরা যে ইলেকট্রিসিটি পাচ্ছি বা আমরা কারেন্ট বিল যে একটু 7,000 টাকার মধ্যে এসিটিসি চালায় থাকছে, এটাই হচ্ছে তিনি মায়া দয়া করে আমাদেরকে দিচ্ছে। ব্যাপারটা তো এরকম না। এখানে জনগণের ট্যাক্সের টাকায় মানে দেশ চলছে, তারা জনগণের টাকায় চলছে, তাদের মন্ত্রিত্ব চলছে। তো সেই মন্ত্রণালয়ে যখন তিনি এখন এই যে এরকম সাইড ইনকামগুলো বের করছে, ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে ইনভলভ করছে, রাষ্ট্রায়ত্ত যেসব সুযোগ সুবিধার জায়গাগুলো সে নিয়ে রাষ্ট্রের যারা জনগণ তাদেরকে সে সব কিছুতে বঞ্চিত করছে। গ্রামগঞ্জে তো কারেন্টই থাকে না, মানে কারেন্ট কয় ঘন্টা থাকে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। বেশিরভাগ আপনি এটা মানে যারা 12 ঘন্টাও থাকে না এরকম খোঁজ খবর যারা টিভি দেখবে তারা অবশ্যই বলবে যে কারেন্ট কিন্তু থাকে না। আমাদের ঢাকা শহরে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম। আমার বাসায়ও ইলেকট্রিসিটি বিল এরকম ভুতুরে বিল এসছে। আমি হচ্ছে যে বেলি রোডে থাকি। তো এরকম প্রায় মানে ওই যে ভাই তো বললো 88%, এবং সারা দেশ থেকে অভিযোগগুলো আসছে, সেটা তারা আমলে নিচ্ছে না। যখন সংসদে কেউ একজন অভিযোগ করলো যে সারা দেশে বিদ্যুৎ নেই, এই বিদ্যুৎ মন্ত্রী হচ্ছে যে হাসাহাসি করলো, কি বলে যে একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, তার মানে তো বিদ্যুৎ আছে। তো এইরকম মানে সিনিয়র একজন লোক এরকম লেইম কথাবার্তা বললে তো আসলে সে দায়িত্বশীল জায়গায় থাকার কোনো যোগ্যতা রাখে না। আবার আজকে যখন এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা বলা হলো, উনি বলছেন যে আমি লোক পাঠাইছি, সেখানে হচ্ছে যে এরকম খুব একটা বেশি না। এগুলো ওনার কাছে বেশি নাই হতে পারে, কারণ ওনাদের এইসব অঢেল টাকা দুর্নীতি করছে ওই 2001-06। পারিবারিকভাবে তো আরও অনেক বড় লিগাসি আছে, সেটা সে আলাপে না যায়। তাদের কাছে 5-6 হাজার টাকা আসলে কোনো ব্যাপার না। কিন্তু ওই যে ভাই যেটা বললো যে যারা এই খেটে খেয়ে মানে দিন মজুরি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশে বসবাস করছে, তাদের জন্য এটা অনেক টাকা। আপনি তো তাদের জন্য খুব একটা কিছু ব্যবস্থা করে দিতে পারেননি। আপনি মানে বিএনপি সরকার ঘোষণা দিল কি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তারা করে দিবে। হ্যাঁ দিছে, এটা সত্যি দিছে। মানে সাধারণ মানুষকে দেয় নাই, 1 কোটির মধ্যে কাউকে না, সাধারণ মানুষকে দেয় না। কিন্তু ধরেন যে টকশোতে বসে বসে চাটুকারিতা করে 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 চেটে 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 এরকম কিছু মানুষকে ধরেন রাজনৈতিক উপদেষ্টা সহকারে এরকম বানিয়েছে। আপনার জায়গায় আপনি ধরেন যে এত তেল মর্দন করছেন, আপনাকে হয়তো একটা কোনো জায়গার মহাপরিচালক বানিয়ে ফেলছে। তো এরকম করে ওই প্রশাসক বসানো, যত অযোগ্য অথর্ব ব্যর্থ লোকজন আছে যারা কিছু পারে নাই, তাদেরকে চুজ করে করে আপনি প্রশাসক বানাইছে। না এইগুলো তো আপনি ব্যর্থতা কিসের নিমিত্তে বলবেন? একজন মানুষকে একটা মানুষ না একটা মানুষ এরকম যেখানে যে ভাই বললো না যে যাকে তার এলাকার লোক ভোট দিয়ে মানে পরাজিত করেছে, সে আরো কয়েকটা বেশি এলাকা নিয়ে এসে সেখানকার প্রশাসক বনে গেছে। তো সেই জায়গাটা তো এটা মোটেও তো একটা পজিটিভ দিক না।
আচ্ছা। আবার তার কন্ট্রোলে দেখা যাচ্ছে যে সেই এমপি টেমপিও পড়তেছে, তার কাছে এসে ধর্ণা দিতে হচ্ছে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য। তো এই বাস্তবতার নিরিখে আপনি দেখবেন যে প্রশাসকগুলো সে নিয়ন্ত্রণ করছে, বিসিবি নিয়ন্ত্রণ করছে। তারপরে সালাউদ্দিন আহমেদ সাহেবের পুত্রের তো শেষ নাই। আমি একটা রিপোর্টের কথা বলি, এগুলো আবার আপনারা ডিলিট করে দেন না। না, ডিলিট করবার সুযোগ নেই, আপনি বলেন। আপনার বক্তব্য, আপনার না, ওনারা দায়িত্ব। তো অনেক আমাদের উপর অনেক চাপ থাকলে আপনাদের উপর কোনো চাপ নেই, আপনারা বলতে পারেন। দাঁড়ান একটু বলতেছি। জি এই যে সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছে তাকে জি। তো ধরেন যে বিসিবিতে বসাইছে, তারপরে তার তো অনেক ব্যবসা বাণিজ্যর আছে। এবার দেখেন যে এই যে 5 দিন আগের নিউজ, সেটা হচ্ছে যে একটা জাপানি প্রতিষ্ঠান 2টা ব্রিজ বানানোর জন্য $3.4 বিলিয়ন বিনিয়োগ বাংলাদেশে করতে চায়। এই প্রতিষ্ঠানের লোকাল পার্টনার হচ্ছে ইব্রাহিম আহমেদ, যিনি আমাদের সালাউদ্দিন সাহেবের সন্তান। স্টেলিয়ন ক্যাপিটাল গঠন হয় 2024-এর অক্টোবরে। $3.4 বিলিয়ন বা 42,000 কোটি টাকার প্রজেক্ট জাপানি প্রতিষ্ঠান পেলে লোকাল পার্টনার হয়তো সেখানে 3 থেকে 5% তো কমিশন পাবে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট মানে খুবই জেনারিক, এআই দিয়ে নির্মিত এবং খুবই রিসেন্ট এগুলো বানানো হয়েছে। তো তার এই প্রতিষ্ঠানের আসলে কি যোগ্যতা আছে যে সে এরকম কাজের সুযোগগুলো পাবে? তারপর মীর শাহ আলম, তার যে এখন সন্তানকে যে প্রতিষ্ঠান দিয়ে দিছে, সে এলজিআরডি মন্ত্রণালয়ের 60 থেকে 70-80% কাজ করে ফেলতে পারে। তো এই যে এই মানে বিএনপি বাংলাদেশের, মানে আমি যেখানে যে বাংলাদেশের মানুষ এখন বিএনপিকে বলে যে প্রতারক রাজনৈতিক দল, তা আমি বলছি যে মানে কেন একটি পুরো ক্যাবিনেটের 1-2 জন মন্ত্রী, 1-2 জন সবাই ত্রুটি নিয়ে আপনি সবাই সমালোচনা করবেন? আপনি যেটা দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে মাত্র 5 মাসের সরকার, একটু সময় দেন, দেখেন তারা কয় দিনে 17 বছর সময় দিব আবার আওয়ামী লীগের মতো। না, কমপক্ষে একটি টাইম তো দিবেন। সামনে মন্ত্রিসভায় রদবদলের একটি আলোচনা আমরা শুনছি। না, ইন্টারিমের 1-2 মাসের মধ্যেই তো মানে বিএনপি একদম তছনছ করে ফেলছিল যে না 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 এই সরকার এটা না ওইটা না। সেই জন্য ইন্টারিমের ওই জায়গাটা ওই জন্য না, 5 মাস অনেক বড় টাইম। 5 মাস না, অলমোস্ট 6 মাস হয়ে গেছে। আচ্ছা, যে 15 তারিখের থেকে 17 তারিখে হ্যাঁ 6 মাস হবে। তো 6 মাস একটা বেশ লম্বা সময়। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনার ইন্টেনশনটা বোঝা যায়। মানে আপনি শুরুতে, এবং দেখেন মানে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো গভর্নমেন্টের এরকম 6 মাসের মধ্যে তার জনপ্রিয়তাটা এত তলানিতে চলে যায়। এটা এবার বিএনপি করে দেখিয়েছে। এবং মানে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই সরকার সামনের দিকে ভালো কাজ করতে পারে, কিন্তু প্রথম 6 মাসে তো তার ইন্টেনশন বুঝতেছেন। যেভাবে 17 বছর তাদের মূল মন্ত্র বা মূল স্লোগানের জায়গাটা ছিল যে আওয়ামী লীগ সরকার সব কিছু দখল করে নিচ্ছে, সব সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনে নিজেদের লোক বসায়, সেখানে আমিরামি নির্বাচন, তারপরে রাতের ভোট, এরকম এগুলো করতে পারে। দুদকে নিজেদের লোক বসিয়ে বিরোধী দলকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, নিজেদের কোনো জায়গা তারা কখনো সামনে আনতে দেয় না। তারপর এরকম সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, সেটার বিরুদ্ধে বিএনপি সবসময় কথা বলেছে, সেটা নিয়ে আন্দোলন করেছে। তারপরে অন্যান্য আরও যেসব আমলাতান্ত্রিক জায়গাগুলো ছিল, প্রত্যেকটা জায়গায় পুলিশ থেকে শুরু করে সব যে একটা এক দলের সব পরিবারের লোক, দলের লোক, এভাবে যে সব কিছু সেট আপ করা হয়েছে, এটার বিরুদ্ধে ছিল বিএনপির লড়াই। বাংলাদেশের মানুষও তাদের সাথে কিন্তু সেই লড়াইটার কথা বলেছে, হ্যাঁ করেছিল, কিন্তু তারা আলটিমেটলি সেই আন্দোলন বা কোনো কিছু সফলতার মুখ দেখাতে পারেনি। সেই পর্যায়ে যে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে তারা রাজপথে নেমেছে, সেখানে একদল আইন করা ছাত্র, একদল আইন করা মানুষজনের নেতৃত্বে, এইখানেও তো বিএনপির ইনভলভমেন্ট ছিল ভাই। কিন্তু আপনি 17 বছর ধরে প্রধান বিরোধী দল হয়ে যখন আপনার নেতৃত্বে কোনো গণঅভ্যুত্থান সফল হয় না, তখন তো আপনার সেই মানে আপনি আস্তে করেই তো প্রেক্ষাপট তৈরি করার জন্য 17 বছর যদি প্রধান বিরোধী দল নেয়, তাহলে আসলে সেই দলের রাজনীতি করার আসলে দরকার নেই। যখন এই যে নাহিদ ইসলাম বা আইন করা ছেলেদের নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান হয়, সেই জায়গায় তো বাংলাদেশের মানুষ তাদেরকে এইভাবে কেন সাপোর্ট করলো? তারা বারবার মনে করেছিল যে বিএনপি আসলে সফল হতে পারবে না, তাদের ইন্টেনশনটা ডিফারেন্ট। তারপরও সাংগঠনিকভাবে সব কিছুর দিক দিয়ে বিএনপির যেহেতু সারা বাংলাদেশে একটা ভালো অবস্থান ছিল, বাংলাদেশের মানুষ তারপরও মনে করেছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তাদের রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা একটা সুযোগ দিই। কিন্তু সুযোগ দেওয়ার পর যখন বিএনপি যেগুলোর বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, কথা বলেছে, তারা সেই কাজগুলো 5 মাস বা 6 মাসের মধ্যে দেখাচ্ছে যে তারা করছে,
তাহলে বাংলাদেশের মানুষ তাদের উপর কিভাবে ভরসা রাখবে, বা আপনি কিভাবে বলছেন যে আসলে সামনের 3-4 বছরে তারা এই জিনিসটা রাতারাতি পাল্টে দিবে? আচ্ছা জি, আপনি এই প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, আপনি দ্রব্যমূল্য নিয়ে বলছিলেন এবং একটি পোস্টের কথা আমি উল্লেখ করতে চাই। ইলিশের দাম নিয়ে আমরা আগে শুনতাম যে সব ভারতে পাচার করে দিচ্ছে, এই কারণে আমরা দাম নাগালের বাইরে। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের শেষ বছর 24 সালেও ইলিশের 1 কেজি সাইজের ইলিশ যেটা 1800 টাকা 1600 টাকায় বিক্রি হয়েছে, এখন সেইটা 3200-3400 টাকাও বিক্রি হচ্ছে। মানে এই আগে তো আমরা কিছু হলে ভারতের দোষ দিতে পারতাম, এখন দোষ দেব কাকে? জনগণের ভাগ্যকে, না আসলে মূল ফ্যাক্টটা কি আপনার জানা আছে? এইটা ফ্যাক্ট আমি জানি না। যেমন ইলিশ আমার খুব প্রিয় মাছ, আমি খুবই ইলিশ মাছ খাওয়া পছন্দ করি, কিন্তু আমি গত কি বলবো প্রায় 1-1.5 বছর আমি নিজে কখনো ইলিশ মাছ কিনি নাই। এখন আমার কাছে মনে হয় ইলিশ মাছ কেনাটা একটা ক্রাইম। এবং আমি যদি 2000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনি একবেলা খাওয়ার জন্য, একটা ইলিশ মাছ 8 টুকরা হয়, 10 টুকরা হয়, 10 টুকরা হয় মানে একবেলা শেষ হয়ে যাবে বাসায় যারা লোকজন আছে। তো একবেলা ইলিশ মাছ খাওয়ার জন্য আমি যদি 2000 টাকা খরচ করি, তাহলে আমাকে যে আনুপাতিক হারে ইনকাম করতে হবে ওই ইনকাম আমার নাই। কিন্তু যারা ইলিশ মাছ অহরহ কিনেন তাদের দিকে আমি সন্দেহের চোখে তাকাই। ওই লোকগুলির কোনো বৈধ ইনকাম খুব ভালো না, ওরা চুরিচামারি করে বলে আমার ধারণা। এটা অবশ্য অতি সরলীকৃত হয়ে গেল, কিন্তু আমার কাছে মনে হয় না, এটা সত্য। আমার মনে হয় এটা, আমার কাছে মনে হয় এটা হতে পারে, আমাকে কেউ জন্য দায়ী করতে পারে, দোষ দিতে পারে, যে বলতে পারে আমি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ছি। ঈর্ষাপরায়ণ না, আমি ওদের দিকে খুবই মানে বিদ্যুৎ মন্ত্রী বলতে পারে, সন্দেহের দৃষ্টিতে তাকাই। আপনাকে বিদ্যুৎ মন্ত্রী বলতে পারে। তো আমার কাছে মনে হয় না ইলিশ মাছ খাওয়া আমাদের উচিত। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, ওরা জাতির মাথার উপরে থাকুক, ইলিশ মাছ খাওয়ার দরকার নেই। আপনারা কেউ খায়েন না, কারণ আমার কথা হলো যেন আমি ভাবি এই ইলিশ মাছ যেখান থেকে আসে ওই জায়গাগুলো এখনো আছে। ইলিশ মাছের দাম বেড়ে গেছে, ইলিশ মাছ খায় কে? আমি খাই না। আমি একসময় ইলিশ মাছ খুব খাইতাম, কিন্তু আমার এমনও মনে আছে একবার আমি 7-8 কেজি ইলিশ মাছ নিয়ে আসছিলাম বাসায় একবারে। আমি তখন আমার ইনকাম বর্তমানে মনে করেন 4 ভাগের 1 ভাগ কিলো। আচ্ছা, আমি নিয়ে আসছি। তো মানে খুব বেশি দিন আগে না, 2000 সালের কথা বলতেছি আমি। তো এখন আমি বললাম গত 1-1.5 বছর ইলিশ মাছ আমি নিজে কখনো কিনি নাই, আমি কিনি না এখন। মানে দাম শোনার পরে এখন আমি ওদিকে যাই না, ওইদিকে তাকাই না। যারা কিনে ওদের দিকে আমি আমার প্রশ্নটা ছিল মানে জনগণ দোষটা কাকে দিবে? আগে তো একটা দোষ দিতে পারতো যে এখন নিজের ভাগ্যকে দিবে আর কাকে দিবে? আচ্ছা আর কাউ দিলে যদি সে মাইন্ড করে, আচ্ছা, সরকারকে দিলে সরকার মাইন্ড করতে পারে, মাইন্ড করার দরকার কি? বলবে যে ইলিশ মাছকে 5 মাসে কেন আমাকে এগুলো বলতেছে? হ্যাঁ, জি। তো এটা তো আমি আমার ভাগ্য দিব যে আমি কেন এই দেশে জন্মগ্রহণ করলাম, যে দেশের জাতীয় মাছ আমি খেতে পাই না। দেখতেও ভয় লাগে মাছে, এটা কোনো লজিক হইতে পারে? আমি এই লজিক পাই না রে ভাই। এই দেশের মাছ এখানে উৎপাদন হয়, আগে হইতো, লোক সংখ্যা কি এত বেড়ে গেছে? মানে এখনো কি আগের মতো ভারতে পাঠানো হয়? এটা বলতে পারবো না। আচ্ছা। ভারতে তো অন্তর্বর্তীকালীন সরকার তো পাঠাইছিল, জি। তো ওইটাই আহামরি কিছু না। আচ্ছা, যা পাঠাইছে ওটার কারণে আমার মাছ সব ফুরাই গেছে, বিষয়টা তা না। চাঁদপুরে যে মাছ ধরা হয় ওটা একদিনের মাছে ওটা পাঠানো হয় নাই। আচ্ছা, কাজে ওইটার কারণে না, এখানে অন্য কোনো আছে, অন্য কোনো সিন্ডিকেট আছে, অথবা এটা সিস্টেম আছে, ওরা ঠিক করে নিছে যে ইলিশ মাছ কেবল দুর্নীতি পরায়ণরা খাবে, যারা দুর্নীতিবাজ এরা খাবে, ইলিশ মাছ মানে সৎ লোকের জন্য খাবার না, এটা তারা সিদ্ধান্ত নিছে। নিয়ে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছে, এটা দাম এমন জায়গায় রাখো যাতে নাকি সাধারণ মানুষ না কিনতে পারে। আমরা তো কিনবই, ওরা যে গাড়ি থামাবে, এই আমাকে 5টা ইলিশ দাও, আমাকে 10টা। আপনি এখনো দেখেন ওদের মেন্টালিটি দেখেন, আপনি যখন ইলিশ মাছ দাম করতে যাবেন ওরা বলবে স্যার কয় জোড়া নেবেন? আচ্ছা, আপনি দেখেন হ্যাঁ, ওরা বলবে কয় জোড়া নেবেন? আর আমি তো অর্ধেক কিনার সামর্থ্য আমার নাই, আমি বলবো কয় জোড়া নেবেন? মানে জোড়া ছাড়া কোনো আলাপই নাই। আচ্ছা, কাজে তারা তো জোড়া করে বিক্রি করে, তারা কিনে, যারা কিনে তাদের মধ্যে 95% লোক আমি নির্দ্বিধায় বলতে পারি তারা করাপ্ট। আচ্ছা, করাপ্ট না হলে এত ইজি যারা ইনকাম করতে পারে তারাই কেবল এত ইজি ব্যয় করতে পারে, এছাড়া সম্ভব না। কষ্টের পয়সা এভাবে কেউ ব্যয় করবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম আলোচনা, সাইফ মোস্তাফিজ আপনাকে দিয়ে এই সেগমেন্টে আমরা আলোচনা করতে চাই। আজকে 2টি জায়গায় সড়ক দুর্ঘটনায় 16 জন মারা গেছে, খুবই মর্মান্তিক, এবং আমরা এটি প্রায়ই ঘটে। এ নিয়ে আসলে এটিও আমরা ভাগ্যের উপর ছেড়ে দেব, নাকি আসলে এই জায়গায় সরকারের বা রাষ্ট্রের করবার কিছু আছে? ভাগ্যের উপরে ছেড়ে দিব।
আগের বছর ছেড়ে দেওয়াটাই উচিত, কারণ 5 মাসের একটা সরকারকে যদি আমরা এখন সমালোচনা করি, আপনিই রাগ করবেন একটু করে। আচ্ছা, বলবেন যে না না ভাই ওনাদের কেন না পরামর্শ দেন, সমালোচনা না করেন, কি করা যায়। পরামর্শ দিয়ে কি লাভ? এইরকম পরামর্শ সারাদিন টকশোতে দিয়েও কি সরকার আসলে টনক নড়ে? তারা তো আসলে মনে করে না যে আসলে রাষ্ট্রের এই পরিবর্তনগুলো দরকার। নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে তো মানে কম মানুষ সাফার করেনি, অনেকে অনেক চেষ্টা করেছে, অনেক লাশ ঝরেছে। বারবার আমরা বলেছি যে সড়কের জন্য আলাদা আইন করা, লেন ভাগ করে দেয়া, এরকম অনেক সংস্কারের আলাপ কিন্তু সেই অনেক আগে থেকেই আসছে। এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনটা 18 সালে যেটি হলো, হ্যাঁ 18 সালের আগ থেকেই এই আন্দোলন ইলিয়াস কাঞ্চন সাহেব শুরু করে অনেক আগে থেকে, মানে ম্যাসিভ আকারে 18 পর থেকে শুরু হয়েছে। তো তারপরেও তো আমরা দেখতে পেলাম না যে এখানে কোনো পরিবর্তন আসছে। এখানে বাস মালিক, বাস চালক বা যারা হেল্পার থাকে এদের মধ্যে একটা সমন্বয়হীনতা থাকে, বা এই যে শ্রমিক যে লিডারগুলো থাকে, এর আগে ছিল শাহজাহান খান, এখন এসছে হচ্ছে বিএনপির শিমুল বিশ্বাস সাহেব। তো এরা দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে চায় নিজেদের, এরা কিছু কিছু পরিবর্তন ইচ্ছা করে চায় না। গাড়ি যেগুলোর আসলে মানে যেরকম ভালো গাড়িগুলো ব্যবহার করা উচিত বাস মালিকদের, তারা সেরকম ফিটনেস ওয়ালা গাড়ির নামায় না, ফিটনেসবিহীন গাড়ি চলে। আবার যেসব ভালো গাড়ি হাইওয়েতে চলছে সেখানে দেখা যাচ্ছে যে যারা চালক তাদের অনেকের অভিজ্ঞতা নেই, তারা অনেক সময় হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছে। আবার একজন অনেক বেশি মানে শিফট লোড নিচ্ছে। আবার অনেকে অ্যাডিক্টেডও থাকে, দেখা যাচ্ছে যে মদ বা এরকম কোনো কিছু নেশার সাথে তারা কানেক্টেড। তো এই বিষয়গুলোকে স্ট্রিক্টলি গভর্নমেন্ট যে মনিটরিং করার বিষয়, সেটা কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে দিচ্ছে। এই যে সব বড় বড় শ্রমিক নেতারা সরকার পাল্টালে আরেকজন যে নেতা থাকে তাদের ছত্রছায়। তো এই যেগুলো মানে একটা সত্য বাস্তবতা আমরা তিনজনই জানি, জেনেও আমরা এটার কোনো কিছু করতে পারছি না। আমরা আলোচনা করছি, প্রতিবাদ করছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এরা এইভাবেই থেকে যায়। বাংলাদেশে প্রতি বছর হাজারো মানুষ সড়কে এরকম প্রাণ হারায়, কিন্তু দিন শেষে আসলে কোনো কিছু হয় না। বললে আপনারা বলবেন যে 6 মাসে একটা সরকার। আচ্ছা, আর লাস্ট যদি 2 মিনিটে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সাম্প্রতিক সময়ে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হচ্ছে বলে আপনার মনে হচ্ছে কিনা, এবং এর পেছনে আপনি আসলে দায়ী করবেন কাকে? যদি নিরপেক্ষ জায়গা থেকে বলেন, অপোজিশনের জায়গা থেকে বললে তো বিএনপিকে বলেই দিতে পারেন। এর জন্য সালাউদ্দিন আহমেদকে আমি দায়ী করতে চাই, সাথে তারেক রহমান সাহেবকেও দায়ী করতে চাই। কারণ হচ্ছে যে মানে ওই যে শুধুমাত্র আওয়ামী লীগের সময় যে হাসিনা ভালো বাকি সবাই খারাপ এরকমও না। তারেক রহমানের সায় না থাকলে তো সালাউদ্দিন আহমেদ এত কিছু করতে পারতো না। মূলত কোন জায়গায় আমাদের সংকটটা দাঁড়াচ্ছে, এই সংস্কারের আলাপটাতেই মূলত আমাদের মধ্যে একটা দূরত্ব জায়গায় তৈরি হচ্ছে যে আপনারা কেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করছেন না, কেন এই সিস্টেমেটিক পরিবর্তন যেটা আসলে আমরা চেয়েছিলাম, যেটা 17 বছর ধরে হয়েছে, সেটা যেন না হয়, সেটাতেই তো ঝামেলা। সেখানে আমরা দেখছি যে মূল নেতৃত্বটা দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, ব্যাকএন্ডে তারেক রহমান, বা তার ব্যাকএন্ডে আরও কোনো এজেন্সি, আরও কোনো রাষ্ট্র, আরও কেউ থাকতে পারে কিনা সেটা আমি জানি না, হলেও হতে পারে। তো মোটা দাগে এই মানুষগুলো আসলে মানে মুখে মুখে বলছে আমরা সব থেকে বেশি জুলাইকে ধারণ করি, আমরা দেশের পরিবর্তন চাই, আমরা হেঁটে রাস্তা পার হই, আপনারা ব্রেকিং নিউজ করেন, আমরা লং ড্রাইভে যাই, এটা আপনারা ব্রেকিং নিউজ করেন, এরকম কিছু। আমি 150 টাকায় হচ্ছে বসে ভাত খাচ্ছি, এরকম কিছু কিছু পরিবর্তন তারা আপনাদের সামনে দেখাচ্ছে। এটাকে তারা জুলাইয়ের একটা পরিবর্তন হিসেবে হয়তো সামনে আনতে চাচ্ছে, কিন্তু এটা টোটালি একটা পিয়ার স্টান্টবাজি। কিন্তু যেই পরিবর্তনগুলা মানুষের ভাগ্য পরিবর্তন করবে, যেই পরিবর্তনগুলা আমার যে কৃষক, আমার যে দিনমজুর, তাদের জীবনের মান পরিবর্তন করবে, আমার মধ্যবিত্ত যে জনগোষ্ঠী আছে তাদের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষার মান, চিকিৎসার মান, এগুলো পরিবর্তনের জন্য যে একটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল, সেটা যখন হচ্ছে না, সেই দায়, সেই জায়গাটা তো আমাদেরকে ভোগাচ্ছে। কারণ আমরা যারা তরুণ রাজনীতিবিদরা এই রাজনীতিতে প্রবেশ করেছি, তাদের উপরে কিন্তু একটা বড় রক্তের দায় আছে। এত মানুষ যে শহীদ হলো, এত মানুষ যে আহত হলো, তাদের জায়গাটা কিন্তু আমাদের সবসময় চিন্তা করতে হয়। আজকে আমি ক্ষমতা পেয়ে এলাকায় 2টা রাস্তা করলাম, নিজে 3টা বাড়ি করলাম, 2টা গাড়ি করলাম, এই করে কিন্তু আসলে আমি খুব বেশি দিন পার পাবো না। আমাদের তরুণ রাজনীতিবিদরা করছে, কেউ কেউ না, তরুণ রাজনীতিবিদরা কেউ করছে না, চোখে পড়ছে না কারো পরিবর্তন। না, সাংবাদিকদের চোখে অনেকের কাছে এরকম পরিবর্তন মনে হতে পারে, বিরোধীদের চোখে পড়ছে না, বিএনপির কাছে মনে হতে পারে। আমি বলছি যে যেগুলো আপনারা বলছেন সেই অভিযোগগুলা একটা প্রমাণ করতে পারেন নাই। আচ্ছা, প্রমাণিত করে তাদেরকে দরকার শাস্তির আওতায় আনেন। তার আগ পর্যন্ত এগুলো আসলে আমি বলবো এখন মিথ্যা প্রমাণ। আপনি আগে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতেন, খুবই সাধারণ জীবনযাপন করতেন, এখন
মানে এখন আমি তাই খাই। অর্ধ কোটি টাকার সে গাড়ি নিয়ে আসছেন, আমি এই পরিবর্তনে আসলে আমি কি প্রমাণ করতে পারবো? আপনি কোথা থেকে টাকা পেলেন, এটিকে আমি আপনার মানে এই প্রমাণকে আমি যদি করতে আমার পারবো? জীবনযাত্রার মানের পরিবর্তন বলেন, আমার যেটা ছিল সেরকমই আছে। এরকম কারো দেখছেন কিনা আপনাদের তরুণ রাজনীতিবিদ? হ্যাঁ, তরুণ রাজনীতি যারা এমপি হয়েছে তাদের তো অবশ্যই, হান্নান মাসুদের এমপি ছাড়া হান্নান মাসুদের পরিবর্তন অবশ্যই আসছে। আচ্ছা, সে এখন এমপি হয়েছে, তারপরে সে তো নিজে দাবি করছে যে এমপি হওয়ার আগে এই পরিবর্তন ছিল না, না এই 2 বছরে হয়নি, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি এই পরিবর্তন লক্ষ্য করেন, মানে এমপি হওয়ার পরেই হয়েছে তার এই না, বা একজন এমপি হওয়ার কত টাকা আগে, বেতন পান বা এমপি হওয়ার আগেও ধরেন হান্নান মাসুদ বা এরকম দু একজন যারা নেতা আছেন, তাদের পরিবর্তনের ক্ষেত্রে তারা নিজেরাই ব্যাখ্যা দিয়েছেন যে তাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা তাদেরকে গাড়ি ব্যবহার করতে দিচ্ছে, তাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা তাদের হচ্ছে যে হয়তো বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। তো যখন একজন তরুণ রাজনীতিবিদ সম্ভাবনার জায়গাটা দেখাচ্ছে, তার পিছনে ধরে না আত্মীয় স্বজন কেউ ইনভেস্ট করতে পারে, কিন্তু সে যদি কোনো ভিন্ন পন্থা অবলম্বন করে, মানে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারবে না সেরকম না, অবশ্যই করতে পারে। সে জায়গাটা আমি বলছি যে বর্তমানে তো একটা রাজনৈতিক সরকার আছে, তারা এদের বিরুদ্ধে সেগুলা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিক। জি, সেটা গুরুত্বপূর্ণ। আমি এই জায়গাটা বারবার বলছি যে আমাদের মধ্যে যে সমন্বয়কারীর নাম করে চাঁদাবাজি হয়েছে সেটা সরকার অবশ্যই তদন্ত করে। ঢালাওভাবে যদি আপনি বলে দেন যে সব তরুণরা ঢালাওভাবে কেউ বলেনি, লাইফের পরিবর্তন হয়ে গেছে, এটা ঢালাওভাবে কেউ বলেনি। মাসুদ কামাল ভাই, শেষ সময় চলে এসেছি, আপনি যদি একটু বলতেন এই জুলাই ঐক্য এবং ভাগ্যের পরিবর্তন নিয়ে। না, পরিবর্তনের প্রত্যাশাতেই তো ওই জুলাইয়ের ঐক্যটা হয়েছিল। আচ্ছা, পরিবর্তন হবে, সবাই এরকম হবে, ভালো জীবনযাপন করবে, এই প্রত্যাশা নিয়েই তো ওই সরকারের পতন ঘটানো হয়েছিল, যে ওরা খালি ওরা করতেছে, সাধারণ মানুষের ভাগ্য হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই ছিল। কিন্তু তারপর যেটা হয়েছে যে আপনার এই 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, হ্যাঁ, এই সময় যারা ইয়াং জেনারেশন ছিল এবং যারা নাকি আন্দোলনের নিজেদেরকে দাবিদার হিসেবে দাবি করতো যে আমরা এই সব কিছু করেছি, তারা সারা দেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা কিন্তু নানাভাবে প্রভাব খাটিয়েছে এবং নানাভাবে কিছু করেছে। একদম যে করে নাই এটাই মনে করি না। বিভিন্ন জেলা, অনেক সময় তো আমরা শুনেছি ডিসিদের বদলি টদলি, এগুলো অনেক শুনেছি। তো এগুলো হয় কি, আমি একটা কথা বলি আপনাকে, এগুলো সবই যে 100% সত্য তা না, কিছু ঘটে কিছু রটে, এগুলো আছে। কিন্তু এর চেয়েও বড় কথা যেটা আমার কাছে, যে এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, সরকারের কাছে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে। তো আমার কথা হলো সরকার তাহলে এদেরকে খুঁজে খুঁজে তার গোয়েন্দা সংস্থা দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে এগুলো অনুসন্ধান করে না কেন? আমি চট করে একজন, আমি সাহেব মোস্তাফিজকে সরাসরি একটা অভিযোগ করে দিলাম। তা আমি বললাম কি যে ভাই, ও বললো যে ঠিক আছে, আপনি এটা প্রমাণ করেন। আমি বললাম যে আমার কাছে প্রমাণ নাই, বাট আমি শুনেছি, দেখেছি। হ্যাঁ, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় এরকমভাবে যে ভাই, মানে ধন সম্পদ এটা তো আর আসমানি উপায়ে আসে না, কোনো না কোনোভাবে অর্জন করতে হয়। তো কিছু কিছু বোঝা যায়। আমি হয়তো সন্দেহ করলাম, এই সন্দেহটা সঠিক কি বেঠিক এটা তো প্রমাণের ব্যাপার আছে, এবং প্রমাণের দায়িত্বটা যাদের, তারা তো এখন ক্ষমতায় আছে। তো এই সরকারের অনেকে তো এই ধরনের অভিযোগ করছে। সরকারের একজন মন্ত্রীও দেখলাম একবার অভিযোগ করলো, এই যে আপনার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সে অভিযোগ করলো। আমি ওনাকে কিন্তু তখনই চ্যালেঞ্জ করছিলাম, আপনি যে অভিযোগটা করছেন, আপনার হাতে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, আপনার মন্ত্রণালয় আছে, তো আপনি এটা প্রমাণ করেন। এবং উনি যেদিন অভিযোগ করলো তার পরের দিনে কিন্তু আসিফ মাহমুদ তাকে চ্যালেঞ্জ করলো। আবার হাসনাত আব্দুল্লাহ একবার একটা চ্যালেঞ্জ করলো। তো চ্যালেঞ্জ যখন তারা করার সাহস পাচ্ছে, তার প্রমাণ করেন আপনি। তো প্রমাণ তো করতে পারছে না। আমিও কিন্তু ওই সময় অনেক সম্বন্ধে বলছি, সন্দেহ করছি, এই সন্দেহ, অনেক সন্দেহ আমার কাছে এখনো আছে। আমার কাছে মনে হয় তাহলে কেমন করে চেঞ্জটা আসলো, এগুলো আমার কাছে মনে হয়। কিন্তু সরকার যে কাজটা করে, সরকার যে চুপচাপ আছে, সরকার কেন চুপচাপ আছে, এটা ওটা কারণ আমি যেটা সন্দেহ করি, এই সন্দেহটা হলো, আমি ওদেরটা যদি তদন্ত করে বের করতে যাই, দুটো ঘটনা। একটা হলো যতক্ষণ তদন্ত করব ততক্ষণ তো আমি লুটপাট করতে পারতাম, তা আমি ওদিকে সময় দেবো কেন? আর দ্বিতীয়টা হলো, আমি যদি ওই তদন্তটা করতে যাই, তাহলে ওরাও কি আমার কিছু একটা প্রকাশ করে দেয় কিনা, এই ভয়ে। তো এই দুটা ভাই, তুমিও কিছু করছো, আমিও কিছু করি, অথবা তোমার নামে যেটা বলতেছে বলুক, বললে পরে তুমি একটু ডিফেমড হচ্ছ, মানুষ তোমাকে সন্দেহ করতেছে, আমার তো ফুর্তি, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এই যে বিচারহীনতাটা, আমার কথা হলো কি ভাই, আমি এটা প্রশ্ন করছি, আপনি আমার সমাধান দেন। গভর্নমেন্ট আপনি বলতেছেন, আপনি এটা আপনি কি করেন, আপনাকে তো চ্যালেঞ্জ করছে, আপনি বলেন। জবাব কিন্তু দেয় নাই, আমার মনে আছে স্পষ্ট।
এই শাহ আলম সাহেবকে আসিফ মাহমুদ সজীব দুইবার দুইটা ঘটনা চ্যালেঞ্জ করছে। জি, চ্যালেঞ্জ কোনো করেছিল, জবাব এখন পায় নাই। সরকার নিশ্চুপ, তাহলে- জনগণ তাহলে- দর্শকের তাহলে ভূমিকা কি পালন করে। ভুয়া? ধন্যবাদ আপনাদের প্রধানমন্ত্রী দুজনকে। হিসেবে প্রমাণ করতে জি, পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।